দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ডিভিসির ছাড়া জলে ভাসছে কালনার মন্তেশ্বর। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একনাগাড়ে বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ার জেরে বিভিন্ন জেলায় কিন্তু যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কালনার মন্তেশ্বর জলের তলায় বিঘার পর বিঘা জমি। ফসল নিয়ে কিন্তু যথেষ্টই আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। দেখছেন একের পর এক যে নদী তীরবর্তী গ্রামগুলি, সেগুলি কিন্তু কার্যত জলের তলায় এবং জল পাড়িয়েই নিত্যদিনের যাতায়াত চলছে। বিঘার পর বিঘা জমি জলের তলায় এবং রীতিমতো উদ্বেগের মধ্যে দিন কাটছে গ্রামবাসীদের। আর ফসল নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন গ্রামবাসীরা, কারণ যে ছবি উঠে আসছে জলের তলায় বিঘার পর বিঘা জমি। মন্তেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি চন্দন সেনগুপ্ত। চন্দন, যে জলযন্ত্রণার ছবি ইতিমধ্যেই ধরা পড়ছে, অন্যদিকে একনাগাড়ি বৃষ্টি, অন্যদিকে ডিভিসি থেকে যে জল ছাড়া হচ্ছে তার জেরে গ্রামগুলিতে জল ঢুকছে, ফসল কার্যত জলের তলায়। গ্রামবাসীরা কতটা উদ্বিগ্ন, প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ দেখো, একদমই ভাস্বতী, যে গত বৃহস্পতিবার দিন সন্ধ্যে থেকে যে এক নাগাড়ে বৃষ্টি, সেই বৃষ্টির ফল জমা জল যেমন জমেছে, ঠিক তেমনি কিন্তু ডিভিসি থেকে যে জল ছেড়েছে সেই জল সেচ খালের মাধ্যমে এসে এই মন্তেশ্বর ব্লক প্লাবিত হয়েছে। শুধু মন্তেশ্বর ব্লক বললেই হবে, বর্ধমানের প্রায় 112টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই 112টি গ্রামের মধ্যে মন্তেশ্বর প্লাবিত হয়েছে। যে মন্তেশ্বরে দেখা যাচ্ছে চাষিরা বুনেছিল, ধান রোপণ করেছিল এবং সেই ধান কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই যে আমন ধান, এই আমন ধান কিন্তু এই সময়তেই চাষ হয় এবং সেই কারণে যেহেতু বর্ষা এবার দেরিতে, সেহেতু কিন্তু গভীর নলকূপের সাহায্যে চাষিরা চাষ শুরু করেছিল। সেই ধান যেমন একদিকে নষ্ট হয়েছে, বিঘার পর বিঘার জমির ফসল, ঠিক তেমনি কিন্তু মানুষ হয়ে আছে জলবন্দী। তুমি আমার পেছনের ছবিটা দেখলে বুঝতে পারবে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রায় 1 হাঁটু জল। এই জল কিন্তু দুদিন ধরে পুরোপুরি স্ট্যাগ হয়ে জমা রয়েছে। কারণ হচ্ছে মাঠগুলো ভরে থাকায় জল নিকাশির কোনো ব্যবস্থা হচ্ছে না। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পাম্প দিয়ে জল বের করা হবে, কিন্তু এত পাম্প কোথা থেকে আনা হবে? একদিকে এই ডিভিসি আজকে সকালবেলাতেই কিন্তু 50,000 কিউসেক জল ছেড়েছে, সেই জল এসে পৌঁছবে রাত্রিবেলায় এবং রাত্রিবেলাতে পৌঁছালে সেই জলের মাত্রা আরও অতিরিক্ত হয়ে যাওয়ায় আরও গ্রাম প্লাবিত হবে। এই মুহূর্তে কিন্তু বলতে পারা যায় বর্ধমানে যে মন্তেশ্বর গ্রাম একবার জলের তলায়। ভাস্বতী। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গ্রামবাসীরা তারা যেরকম যথেষ্ট উদ্বিগ্ন এবং চাষের জমি, সেই চাষের জমিও কার্যত জলের তলায় চলে গিয়েছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি ছবি সেখানকার? দেখো, প্রশাসনের তরফ থেকে গতকালে কিন্তু নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা বিডিও কিন্তু মাঠে নেমে কাজ করবে। সেই মতো দেখা গেল সকাল থেকে কিন্তু বিডিওরা বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, বর্ধমান জেলার বিভিন্ন বিডিওরা। এবং যেটা দেখা যাচ্ছে, বিডিওরা বলছে যে আমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণে ত্রিপল বিলি করা হচ্ছে এবং দেয়া হচ্ছে ত্রাণ, এবং বিভিন্ন প্রাইমারি স্কুলে রাখা হয়েছে। কিন্তু মানুষকে রাখা হলেও পুরো পূর্ব বর্ধমান জেলায় 1160 পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই সমস্যাটা সমাধান হচ্ছে না। এই কারণেই জল যেখানে রয়েছে, মানুষ যেখানে পাকা বাড়িতে বাস করছে, সেখানে কিন্তু জলের মধ্যেই তারা বাস করছে। বাড়ির ভেতরে জল, রাস্তায় জল, এক কথায় বলা যায় জলবন্দী হয়ে রয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল পাম্পে করে এই জল বার করে দেওয়া হবে, কিন্তু সরকারের কাছে অত পাম্প না থাকায় বেশ কিছু পাম্প ভাড়া করাও হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়, সব জায়গায় পাম্প না আসাতে কিন্তু বেশ কিছু জায়গায় এখনও সেই জলমগ্নের ছবিটাই উঠে আসছে। ভাস্বতী। একদমই চন্দন, একদিকে যখন একনাগাড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং তার জেরে বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় একাধিক জেলায় যেভাবে জল বাড়ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং এমনটি আশঙ্কা করছেন স্থানীয়রা। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। এবং প্রত্যেক বছর বর্ষায় যে ছবি, যে জলযন্ত্রণার ছবি দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং গত কয়েকদিন ধরেও কিন্তু এই একই ছবি ধরা পড়েছে। ধন্যবাদ জানাবো চন্দন সেনগুপ্ত, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।
দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গা জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে ঢুকলো কোপাই নদীর জল। এক হাঁটু জল পেরিয়ে পুজো পুরোহিতদের দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধের ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে এবং জল পাড়িয়ে কিন্তু একেবারে পুজো যেরকম পুজোর যে প্রক্রিয়া তা চলছে, দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণা এমনটাই কর্তৃপক্ষের তরফে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মায়ের যাবতীয় ভোগ থেকে শুরু করে যাবতীয় যে রীতিনীতি রয়েছে পুজোর, সেই সমস্ত নিয়ম মেনে পুরোহিতরা দিচ্ছেন। জল পাড়িয়েই কিন্তু এই পুজোর কাজ চলছে। বীরভূমের কঙ্কালীতলা মন্দির জলমগ্ন এবং মন্দিরের গর্ভগৃহেও ঢুকেছে কোপাই নদীর জল। এক নাগারে বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং তারই মাঝে সেক্ষেত্রে ডিভিসি জল ছাড়ায় একাধিক গ্রামগুলিতে জল ঢুকে পড়েছে। এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বীরভূমের কঙ্কালীতলা মন্দির, সেখানে জলমগ্ন এবং জল পাড়িয়েই পুরোহিতরা পুজোর যে প্রক্রিয়া তার জন্য মন্দিরে প্রবেশ করছেন। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মনা, কোপাই নদীর জল প্রায় ঢুকে পড়েছে বীরভূমের একাধিক জায়গায়, জলমগ্ন কঙ্কালীতলা মন্দির, কি ছবি সেখানকার? এবং পুরোহিতরা যারা পুজো দিতে যাচ্ছেন জল পাড়িয়েই তারা মায়ের কাছে একেবারে যাচ্ছেন, সেক্ষেত্রে দর্শনার্থীদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? মন্দির কর্তৃপক্ষ কি বলছে? দেখো, ভাস্বতী মন্দির কমিটির পক্ষ থেকে গতকালকে দুপুরের পর থেকেই বিশেষ করে যারা দর্শনার্থী বা দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসছেন কঙ্কালীতলা মন্দির পরিদর্শন করতে, তাদের জন্য অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি, কঙ্কালীতলা যে মন্দির, সতীপীঠ কঙ্কালীতলা, সেই মন্দিরের ঠিক কিছুটা দূরে সামনের রাস্তাটায়, এবং তুমি বুঝতে পারছো যে এই রাস্তাটা এই মুহূর্তে দাঁড়িয়ে এক হাঁটুর উপরে কিন্তু জলমগ্ন অবস্থায় কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ। খুব স্বাভাবিকভাবেই একটি ঝুঁকি কিন্তু রয়েছে। খুব স্বাভাবিকভাবেই মন্দির কমিটির পক্ষ থেকে, পাশাপাশি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মন্দিরে কিন্তু ভক্ত এবং দর্শনার্থীদের জন্য একেবারে প্রবেশ নিষেধ করে দিয়েছে। পাশাপাশি দেখো, তুমি জানো এই মন্দিরের পাশাপাশি কঙ্কালীতলা মহাশ্মশান রয়েছে, যেখানে সৎকার হয়, দাহ হয়, সেই দাহ প্রক্রিয়াও কিন্তু বন্ধ রয়েছে। তার কারণ সেখানেও কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। তুমি জানো যে কঙ্কালীতলার একেবারেই উত্তর দিকে কোপাই নদী পেরিয়ে গেছে, সেই কোপাই নদীর জল ছাপিয়েই মূলত এই জলমগ্ন পরিস্থিতি। খুব স্বাভাবিকভাবেই দেখো, এদিনের সকাল থেকে যে চিত্র আমরা দেখলাম, বিশেষ করে কঙ্কালীতলা মন্দিরে, যেটা নাথ মন্দির, যেটা মূল গর্ভগৃহ, সেখানে দেবী কঙ্কালীর যে ছবি সেখানে রয়েছেন, তাকে পুজো করা হচ্ছে এবং পুরোহিতরা বা এখানকার যারা সেবায়িতরা ছিলেন তারা যখন গেলেন মন্দিরে, তখন আমরা দেখতে পেলাম প্রায় এক হাঁটু জল ডিঙিয়েই তারা কিন্তু মূলত মন্দিরে গেলেন, পুজো করলেন এবং মা কঙ্কালীকে ভোগ নিবেদন করলেন। খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে কঙ্কালীতলা মন্দির চত্বরে এখন জল যন্ত্রণার একটা ছবি। পাশাপাশি দেখো, ভাস্বতী বীরভূম জেলাও কিন্তু গোটা জেলা জুড়েই কিন্তু জল যন্ত্রণার ছবি কিন্তু উঠে আসছে। তুমি জানো যে এদিন বিশেষ করে সিউড়ির যে তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজ থেকে 5000 কিউসেক কিন্তু জল ছাড়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই তিলপাড়া ব্যারেজে জল ছাড়ার ফলে ময়ূরক্ষী যে নদী, তুমি জানো যে একাধিক যে নদীর উপর অস্থায়ী ফেরিঘাট থেকে শুরু করে সেতু, জলমগ্ন অবস্থা। তুমি জানো যে সাঁইথিয়ায় যে ফেরিঘাট, যেটি বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার অন্যতম মূল সড়ক, সেই ফেরিঘাট জলের তলায় স্বাভাবিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে দেখো, এই তিলপাড়া ব্যারেজে জল ছাড়ার জন্য চিন্তার ভাঁজ পড়ছে লাভপুরের মানুষের কাছে। লাভপুরের তুমি জানো যে বিশেষ করে লাভপুর ব্লকের ঠিবা অঞ্চল, কুরুন্নাহার অঞ্চল, এই সমস্ত পাশ দিয়ে বয়ে গেছে কুয়ে নদী। সেই কুয়ে নদীর জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কুয়ে নদীর জল ছাপিয়ে জল কিন্তু ঢুকে যাচ্ছে গ্রামে। খুব স্বাভাবিকভাবেই সেদিকেও যেমন, একদিকে যেমন অবশ্যই ধান জমি, মানে বিঘার পর বিঘে, হেক্টরের পর হেক্টর জমি এই মুহূর্তে কিন্তু জলের তলায়। অন্যদিকে বেশ কিছু গ্রাম ঠিবা অঞ্চলের, কুরুন্নাহার বলো, কাঁদরকুলে, চতুর্ভুজপুর, হরিহরপুর, এই সমস্ত গ্রাম কিন্তু জলমগ্ন। সেখানে একাধিক গ্রাম কিন্তু জলের রাস্তা, সেই রাস্তা যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন। তুমি ইতিমধ্যেই জানো যে বীরভূমের বিশেষ করে লাভপুরের যিনি তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, তিনি কিন্তু সেই গ্রাম বাঁধ পরিদর্শন গেছিলেন। তিনি উচ্চ পর্যায়ে যাতে সেই বাঁধ মেরামতির কাজ হয় সেখান থেকে নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে বীরভূমের জল যন্ত্রণাটা কিন্তু একেবারেই
চরম একটা শোচনীয় পরিবেশ। তবে অবশ্যই দেখো যেভাবে হাওয়া অফিস বলছে যে এরপরেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমে, খুব স্বাভাবিকভাবেই আরও চিন্তা বাড়ছে বিশেষ করে বীরভূমের নিচু যে অঞ্চলে বসবাস করি মানুষজন তাদের কাছে। তবে অবশ্যই বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে সজাগ, তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে যেভাবে জলযন্ত্রণার ছবি এবং পুরোহিতরা তারা নিত্যদিনের পুজো দিচ্ছেন, জল পাড়িয়েই তারা মায়ের ভোগ নিয়ে একেবারে মন্দিরের ভেতর প্রবেশ করেছেন, সেই ছবি ধরা পড়লো। ধন্যবাদ মনা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। একনাগারে বৃষ্টির জেরে জেলায় জেলায় জলযন্ত্রণার ছবি ধরা পড়ছে। জলমগ্ন গোঘাটের বিস্তীর্ণ এলাকা, বিঘার পর বিঘা জমি জলের তলায়, যাতায়াতের রাস্তাও জলের তলায়। আরও বৃষ্টি হলে বিপদ বাড়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গোঘাটের ছবি তুলে ধরবো হুগলির, সেখানেও কিন্তু জলযন্ত্রণার ছবি ধরা পড়েছে। গোঘাটের একাধিক জায়গা জলমগ্ন এবং সেই জল পাড়িয়েই কিন্তু চলছে নিত্যদিনের যাতায়াত, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গোঘাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এবং চাষের জমি কার্যত জলের তলায় চলে যাওয়ায় কৃষকরা তারাও কিন্তু যথেষ্টই চিন্তিত রয়েছেন। যাতায়াতের রাস্তা জলের তলায়, বিভিন্ন যাতায়াতের যে মাধ্যম সেই মাধ্যমগুলি জলের তলায়। আরও বৃষ্টি হলে বিপদ বাড়ার আশঙ্কা এবং সে জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন। গোঘাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বিঘার পর বিঘা জমি জলের তলায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণবঙ্গে যে বৃষ্টি গত কয়েকদিনের এবং সেই বৃষ্টির জেরে কিন্তু একাধিক জায়গায় যেরকম জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, অন্যদিকে অতি ভারী বৃষ্টির জেরে ডিভিসির তরফেও কিন্তু জল ছাড়া হচ্ছে। আরামবাগ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দীপাঞ্জন। যে ছবি একের পর এক যে এলাকা, সেই এলাকা জলমগ্ন, অন্যদিকে চাষের জমি জলের তলায়, সাধারণ মানুষজন তারা কতটা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন এবং প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? কারণ প্রতি বছর বর্ষায় এই ছবি সামনে আসে। দেখো, বলে রাখি, আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলের তলায়। গত কয়েকদিন বৃষ্টির জেরে গোঘাট, আরামবাগ, খানাকুল, পুরসুরা বিস্তীর্ণ এলাকা যেসব চাষযোগ্য জমি রয়েছে সেই জমিগুলি পুরোপুরি জলের তলায়। আমরা এই মুহূর্তে আছি আরামবাগে, আমার ঠিক পিছনে আছে দ্বারকেশ্বর নদ। জল কাল বিকাল থেকে বাড়তে শুরু করেছে, আজকেও জল বাড়ছে। অন্যদিকে আমরা যেটা খবর পেয়েছি যে জল ছাড়া হচ্ছে জলাধারগুলি থেকে, তার জন্য আতঙ্কে উদ্বেগে রয়েছে এই আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা সমস্ত জায়গার মানুষেরা। কারণ তারা বারবার প্রত্যেক বছর বন্যা দেখে এসেছে। কেউ হয়তো ঘরবাড়ি ছাড়া হয়েছে, কেউ হয়তো চাষযোগ্য জমিগুলি, চাষের ফসল নষ্ট হয়েছে। সেরকমই আরামবাগের বাঁধপাড়া যে এলাকা রয়েছে, প্রত্যেক বছর এই বাঁধপাড়ার মানুষজন তাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে বাঁধেতে আশ্রয় নিতে হয়। তাদের দুর্দশা যেটা আমরা দেখেছি এর আগেও, আজকেও আমরা এই বাঁধপাড়াতে আছি। আমরা বাঁধপাড়ার এক বাসিন্দার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি বলবেন, কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা খুব কষ্টের মধ্যেই আছি। এই যে জল তো বাড়ছে, কি ভাবছেন? জল বাড়ছে, জল ছাড়ছে, হ্যাঁ খুব কষ্টের মধ্যে আছি, হেতা সেতা করে বসে থাকছি। হ্যাঁ খুব কষ্ট আছে, কিন্তু এক কামরা করে ঘর দিলে আমরা ধুয়ে মুছে হয়তো ঘরটায় ঢুকতে পারবো। খাবার দাবার খেয়েছেন? খাবার দাবার বলতে আজকে তিরপল দিয়েছে একটা করে, এখনো পাইনি, দিবে, দেয়, খাই আমরা। কিন্তু আমার এত থাকার কষ্টটা বেশি হচ্ছে না আমাদের। সারা জীবন তো আমরা আরামবাগে আছি আর আরামবাগে ভোট দিয়ে যাচ্ছি। জলে ডুবে যায় বাড়ি, প্রত্যেক বছরই জলে ডুবে যায়, প্রত্যেকটা বছর খুব কষ্টে আছি আমরা। হ্যাঁ, তো তাই জন্য বলছি, মমতা মাতা বলছি। আমরা কথা বলছিলাম এই বাঁধপাড়ার বাসিন্দাদের সাথে, তারা যথেষ্ট উদ্বেগ ও আশঙ্কার মধ্যে রয়েছে। যদি হয়তো রাতের মধ্যে এখানে হয়তো জল এসে পৌঁছবে। এখনও আমরা আছি দ্বারকেশ্বর নদী গর্ভে, তখন হয়তো এই নদী গর্ভটা জেগে থাকবে না, পুরোটাই জলের তলায় চলে যাবে। তো এই বাসিন্দারা বলছে যে আমাদের একটা স্থায়ী যদি বাসস্থানের ঠিকানা করে দিত সরকারের থেকে, তাহলে আমরা উপকার পেতাম। একদমই ধন্যবাদ জানাবো তোমায়। আরামবাগ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। এবং যে ছবি ধরা পড়লো, গোঘাটেও বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন, জলের যন্ত্রণার যে ছবি, সেই ছবি ধরা পড়লো, বিঘার পর বিঘা জমি জলের তলায়।
টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। একদিকে দক্ষিণবঙ্গে এক নাগারে বৃষ্টি, অন্যদিকে নদীর জলস্তর বাড়ায়, ডিভিসি থেকেও যেরকম জল ছাড়া হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় যে ছবি ধরা পড়ছে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের জানাবো, দুর্গাপুর ব্যারেজ থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে, মাইথন ব্যারেজ থেকে 12,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি, পাঞ্চেত ব্যারেজ থেকে 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং তার জেরে বিভিন্ন গ্রামগুলিতে জলের যে ছবি, অর্থাৎ বিভিন্ন গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দারা, গ্রামবাসীরা রয়েছেন, তারাও যথেষ্ট চিন্তিত রয়েছেন। মাইথন ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়া হয়েছে, পাঞ্চেত ব্যারেজ থেকে 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জেলার উত্তর থেকে দক্ষিণে একই ছবি ধরা পড়েছে সর্বত্র। বিভিন্ন জায়গায় যেরকম যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, তারই মাঝে জল ছাড়লো ডিভিসি, আর এর জন্য কিন্তু প্লাবনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি উৎপল পাথর। উৎপল, যে ছবি আমরা দেখছি, একদিকে যখন একনাগারে বৃষ্টি, নদীর জলস্তর বাড়ছে, আর তারই মাঝে ডিভিসি জল ছাড়ায় প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা কতটা আশঙ্কা, তারা কতটা উদ্বেগের মধ্যে দিন অতিবাহিত করছেন, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? আজ সকাল 10:30 নাগাদ ডিভিসি জল ছেড়েছে 12,000 কিউসিক। একটা লক গেট এবং গ্যালারি গেট খোলাতে এই 12,000 কিউসিক জল ছাড়িয়েছে। ডিভিসি সূত্রে জানা গেছে প্রায় রাত 10টা-12টা পর্যন্ত এই জল 12,000 কিউসিক জল ছাড়া হবে এবং যদি ঝাড়খণ্ডে বৃষ্টি হয় তাহলে কিন্তু জল ছাড়া পরিমাণটা আরও বাড়তে পারে এবং এই জল বরাকর নদী হয়ে দামোদর নদীতে মিশছে। দামোদর নদী এই সময় ভয়াবহ অবস্থা। রাজ্যের যে আইনমন্ত্রী আছে মলয় ঘটক, তিনি আসানসোলের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন বলে জানা গেছেন এবং যে 3 জন মারা গেছে কালকে, তাদের বাড়িও যাবেন এবং যে দামোদরের পাশে যেসব বস্তি রয়েছে বা যেসব এলাকা রয়েছে, তারা খুব উদ্বিগ্ন বা চিন্তিত রয়েছে। কিন্তু যে কোনো সময় তাদের গ্রামে বা তাদের পরিবারে বা এলাকাতে জল ঢুকতে পারে, সেই জন্য চিন্তিত রয়েছে। কিন্তু জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে, এনডিআরএফ, সিভিল ডিফেন্স এবং জেলা প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে এইসব মোকাবিলার জন্য এবং কোনো চিন্তিত হবার কারণ নেই। জেলা প্রশাসন সবসময় রয়েছে মানুষের পাশে এবং সেই কথাই বলেছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং ডিভিসি জানিয়েছেন যে যদি ঝাড়খণ্ডে বৃষ্টি হয় তাহলে জল ছাড়া পরিমাণটা আরও বাড়তে পারে। ভাসতি, একদমই ধন্যবাদ জানাবো। উৎপল পাথর আমাদের প্রতিনিধি ছিলেন আসানসোল থেকে। সরাসরি বিভিন্ন জায়গায় যে ডিভিসির জল ছাড়ার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অতিবৃষ্টিতে জল ছাড়লো ডিভিসি। শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেই জল ছাড়া শুরু হলো। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নবান্নের সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখেন। আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকা বান প্রভৃতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24x7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় কথা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ বিধি রেখেও জেলা স্তরে ডিএম, এসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন। চিফ সেক্রেটারি ডিএমদের সঙ্গে এবং বিভাগগুলির সঙ্গে মিটিং করেছেন। অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। ইতিমধ্যে মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতি রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়, কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন এবং বিশেষত 5 তারিখে 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন।
প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে সরে আসার জন্য নদী পাড় থেকে বা সমুদ্র থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গায় সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন। মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন সমগ্র বিষয় দেখে টাইম টু টাইম জেলা, মহকুমা, ব্লক স্তরের প্রশাসন, থানা প্রশাসনকে বিভিন্ন ইনস্ট্রাকশনস এবং অ্যাডভাইস দেবে। যা বলা হয়েছে এখন যা ছেড়েছে তার বাইরে আরো 1 লক্ষ কিউসেক ছাড়া হয়েছে। প্রিন্টিং স্টেটমেন্ট সবাই মিলে তৈরি করে নিয়েছে সেটা। এবার দ্বিতীয় একটি বিষয় রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে, কোন সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু বিভ্রান্তিজনক, অসত্য এবং সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রচারিত হচ্ছে, যেটা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য জানাতে চায়। বেরি অ্যালয়েজ লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি গড়বেতায় যথাক্রমে 242.43 একর জমি এবং 75.62 একর জমি ডিড রেজিস্ট্রেশন পেয়েছে। রাজ্য সরকার আপনাদের সামনে সরাসরি নজর রেখেছিলাম। সাংবাদিক বৈঠকে ছিলেন নবান্ন থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই ডিভিসিকে কড়া বার্তা দিয়েছে নবান্ন। সেচ দফতরের সঙ্গে কথা বলা হয়েছে এবং কথা বলা হয়ে জল ছাড়তে হবে, কথা বলে জল ছাড়তে হবে, ইচ্ছামতো জল ছাড়া যাবে না, এমনটাই বার্তা মুখ্য সচিবের। নবান্নে জরুরি বৈঠকে মুখ্য সচিব 4 জেলাকে সতর্ক করেছেন। আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা, জেলা শাসককে সতর্ক থাকার বার্তা, ইচ্ছামতো জল ছাড়া যাবে না, এমনটাই নবান্নের যে বৈঠক, সেই বৈঠক থেকে মুখ্য সচিবের কড়া বার্তা। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়, আর সেই সঙ্গেই ডিভিসিকে কড়া বার্তা নবান্নের। সেচ দফতরের সঙ্গে কথা বলার পর তবেই জল ছাড়তে হবে, ইচ্ছে মতো জল ছাড়া যাবে না, ডিভিসির চেয়ারম্যানকে বার্তা দিলেন রাজ্যের মুখ্য সচিব। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি, অন্যদিকে অতি বৃষ্টিতে জল ছাড়ল ডিভিসি। ডিভিসির বিরুদ্ধে এবার আসরে নামল তৃণমূল। ম্যানমেড বন্যা এবং যেমনটা বলা হচ্ছে গ্রীষ্মে কৃষি সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, জল ছেড়ে বিপদ বাড়ায়। পরশু অমাবস্যার ভরা কোটাল ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে। এবং যেখানে বলা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের তরফে যে পোস্ট, যেখানে বলা হচ্ছে ম্যানমেড বন্যা, অতিবৃষ্টিতে জল ছাড়ল ডিভিসি। এবং আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা জানা যাচ্ছে যে একদিকে যেরকম জেলার উত্তর থেকে দক্ষিণে জল যন্ত্রণার ছবি সামনে আসছে, অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, ম্যানমেড বন্যার এই বিষয় নিয়ে কিন্তু একেবারে সরাসরি আসরে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষের যে পোস্ট, সেই পোস্ট কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, প্রতি বছরই বর্ষার সময় রাজ্য সরকারের সঙ্গে ডিভিসির একটা দ্বৈরথ লেগে থাকে, এবং সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবে নতুনভাবে তারা সংগত করতে শুরু করেছেন। যেভাবে ডিভিসি না বলে জল ছাড়ছে, তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা, দামোদর উপত্যকার বহু গ্রাম ডুবে যাচ্ছে, চাষের জমি ডুবে যাচ্ছে। তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু বলছেন যে একটি ম্যানমেড বন্যার চেষ্টা করা হচ্ছে প্রতি বছর, যেটা করা হয় এবং যার ফলে বাংলার আর্থিক অবস্থা অত্যন্ত বিপর্যস্ত হয়, কৃষিজ কাজের অসুবিধা হয় এবং চাষের জমি ডুবে যায়। সেই জায়গাতেই ডিভিসির বিরুদ্ধে তারা তীব্রভাবে সোচ্চার হয়েছেন যে ডিভিসি যাতে জল ছাড়ার আগে রাজ্য সরকার বা সেচ দপ্তরকে জানায়, তা নিয়েও কিন্তু দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ করেছেন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই কিন্তু এই বর্ষার সময় ডিভিসির জল ছাড়া নিয়ে দ্বৈরথ রাজ্য সরকার এবং ডিভিসির মধ্যে চলে। সেই জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে একটা ম্যানমেড বন্যার প্রচেষ্টা চলছে। ভাস্বতী, ধন্যবাদ দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে, আর এই বন্যা একেবারেই ম্যানমেড, এমনটাই তৃণমূল নেতা কুণাল ঘোষের পোস্ট। বিজেপি এবং সিপিএম এর তরফে কি বক্তব্য উঠে আসছে বিষয় শোনাবো পরপর। সেচ দপ্তরকে জানায়, মুখ্যমন্ত্রী যদি সেটা না জানে তাহলে এটা ওনার ব্যর্থতা। দ্বিতীয় বিষয় হচ্ছে জল ছাড়া যখন কোনো উপায় নেই তখন জল ছাড়তেই হয়। জল ছাড়লে কিছু লোকের কষ্ট হয়, এলাকা কিছু জায়গা প্লাবিত হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি জল না ছাড়ে যদি বাঁধটাই ভেঙে যায় তাহলে তো যে কি অবস্থা হবে তার অনুমান করবার ক্ষমতা মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেতাদের নেই। ডিভিসিতে জল ছাড়ার সিদ্ধান্ত যে স্তরে বসে হয় সেখানে রাজ্যের প্রতিনিধিত্ব থাকে। রাজ্যের প্রতিনিধিত্ব বিহীন জায়গা সেটা না। রাজ্যের প্রতিনিধিত্ব, ডিভিসির প্রতিনিধিত্ব, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব, এই সবটা মিলেই একটা স্তর আছে যে স্তর থেকে জল ছাড়ার সিদ্ধান্তটা হয়। এখন তাকে যদি এদের মনে হয় যে ডিভিসি বন্যা করতে চাইছে তাহলে চাইছে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার যে খবরে নজর রাখবো, বৃষ্টিতে ভাঙলো ঘাটালে ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো। 7টি সাঁকো ভাঙায় বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 30 থেকে 40টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সমস্যায় পড়েছেন স্থানীয়রা। যোগাযোগ সচল রাখতে নদীতে নামানো হয়েছে নৌকাও। 7টি সাঁকো ভাঙায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বৃষ্টিতে ভাঙলো ঘাটালে ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো। 7টি সাঁকো ভাঙায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। 30 থেকে 40টি গ্রামের বাসিন্দারা তারা এই যোগাযোগ ব্যবস্থার যে মাধ্যমেই বাঁশের সাঁকো তা ভেঙে যাওয়ায় যথেষ্টই কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। এবং এই দুই গ্রামের মধ্যে যে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থাও বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র নৌকার মাধ্যমেই যে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই জারি রাখা হয়েছে। যোগাযোগ সচল রাখতে নদীতে নৌকা নামানো হয়েছে, সেই ছবি দেখছেন আপনারা। জেলার বিভিন্ন প্রান্তে জল যন্ত্রণার ছবি সামনে আসছে, আর তার জেরে বিপর্যস্ত জনজীবন। একদিকে যখন একের পর এক নদীর জলস্তর বাড়ছে এক নাগারে বৃষ্টিতে, অন্যদিকে ডিভিসির জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রীতিমতো প্লাবনের আশঙ্কায় দিন গুনছেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, কার্যত রাস্তা যেন নদীর চেহারা নিয়েছে। 7টি সাঁকো ভাঙায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কার্যত 30 থেকে 40টি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। বৃষ্টিতে ভাঙলো ঘাটালে ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো। রাস্তায় কার্যত নদীর রূপ নিয়েছে। বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জেলার একাধিক জায়গা এবং বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। কোথাও এক নাগারে বৃষ্টির জেরে, কোথাও জমা জলে স্তব্ধ স্বাভাবিক জীবনযাত্রা। স্কুলে জল ঢোকায় পড়াশোনা বন্ধ হয়েছে কচিকাঁচাদের, বন্ধ রয়েছে তাদের পরীক্ষাও। বৃষ্টির সময়ে ক্লাসঘরের ছাদ চুঁইয়ে জল পড়ে, অনেক সময় সেই জলে ভিজেই ক্লাস করে কচিকাঁচারা। কথা হচ্ছে 1955 সালে তৈরি হওয়া কুলতলি সিএসএফপি স্কুলের। আশেপাশে কোনো স্কুল না থাকায় দক্ষিণ গরানকাটার এই স্কুল এলাকাবাসীর একমাত্র ভরসা। তবে স্কুল ভবনের অবস্থা অত্যন্ত খারাপ। বিপজ্জনক স্কুলে পড়ুয়াদের পাঠাতে বাধ্য হন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট মহলে জানানো হলেও স্কুল ভবন সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যদিও ভরা বর্ষায় স্কুল সংস্কারে দ্রুত পদক্ষেপের আশ্বাস মিলেছে। টানা কলে বৃষ্টি হওয়ার জন্য বিল্ডিংয়ের ছাদের অবস্থা তো ভালো ছিল না, তাই আজকের হঠাৎ একটা
চামড় খসে পড়েছে। তা ছাত্ররা সেইভাবে এসে জানায়, দেখলাম হ্যাঁ ছাদে থেকে চামড় খসে পড়েছে। তাই আবার বিডিওকে বা এসআইকে ইনফর্ম করব, দেখি কতদূর কী হয়। আজকে স্কুলে আসার পরে স্যারেরা ডেকেছিল জামা প্যান্ট দেবে, আমরা নিচে গিয়ে জামা প্যান্ট নিয়ে এসে দেখি না এখান থেকে ছাদ ভেঙে নিচে পড়েছিল। ক্লাস এখানে বৃষ্টি যখন পড়ে ক্লাসের ভিতর জল ঢুকে যায়, জল পড়ে ছাদ থেকে, এই সমস্যা। আগামী দিনে এই স্কুলটা যাতে এশিয়ার পেয়ে একটা ভালো স্কুল বা ভালো একটা জায়গা তৈরি হয়, আমি সভাপতি ম্যাডাম, বিডিও সাহেব বা আমাদের এসআইয়ের সঙ্গে কথা বলে, জেলার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। একই অবস্থা বাদুড়িয়ার প্রাইমারি স্কুলেও। ক্লাসরুমে জল ঢুকে যাওয়ায় এই স্কুলের পরীক্ষা বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ। জল যন্ত্রণায় দিশেহারা এলাকাবাসী। জল দাঁড়িয়ে গেছে জমিতে। জলমগ্ন এলাকায় সাপের উপদ্রব। মাছ ধরার জালে দেখা মিলছে বিষাক্ত সাপের। হারোয়ার একাধিক ব্লকে কালিন্দী, বেতনী, ইছামতি, গৌরেশ্বর, রায়মঙ্গল সহ বিভিন্ন নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে সুন্দরবনের প্রান্তিক মানুষরা। ব্যাহত হচ্ছে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা। স্কুলের সীমানায় জল জমে পড়াশোনা লাটে উঠেছিল বাঁকুড়ার ওন্দা গার্লস স্কুলে। সেই খবর সম্প্রচার করেছিলাম আমরা। কলকাতা টিভির খবরের পরেই নড়েচড়ে বসল বাঁকুড়া প্রশাসন। দীর্ঘকালীন সমস্যার স্থায়ী সমাধানের জন্য স্কুলের নিকাশি নালা তৈরির কথা জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। আপাতত জল থই থই ওন্দা গার্লস স্কুলের জল বের করতে পাম্পের সাহায্য নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। কলকাতা টিভি। নতুন সংসদে জল চুইয়ে পড়ছে, এরপর কোনোদিন মাথায় ভেঙে পড়বে। ভয়ে ভয়ে সংসদে ঢুকতে বেরোতে হয়। বিমা করার উপায় নেই, 18% জিএসটি, মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 1 আগস্ট যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যে নতুন সংসদ ভবনের একেবারে মাথা থেকে ছাদ থেকে জল চুইয়ে পড়ছে এবং নিচে নীল একটি বালতি রাখান, তারপরেই একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। সংসদের ভবনের ভেতরে এই অবস্থা, অন্যদিকে বাইরে প্রশ্নপত্র লিক হচ্ছে। আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি যে মন্তব্য করেছেন, বিমা করার উপায় নেই, 18% জিএসটি। অন্যদিকে এই মন্তব্যই করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি, শোনাব। মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কিছুই শুনব না, এক্ষুনি চাই সব আমার পার্লা ভবন তৈরি করতে হবে, আমাকে ওইখানে তৈরি করতে হবে, সব কিছু তৈরি করে দিতে হবে। নিজেকে তুলে ধরো, নিজেকে তুলে ধরো, কোনো রাম মন্দির করতে হবে এক্ষুনি। এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 একা, তার প্রতিফলন আজকে পড়ছে। এই তো সবে জল চুইয়ে পড়েছে, এবার কোনদিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি। ভয়ে ভয়ে ঢুকতে হবে, ভয়ে ভয়ে বেরোতে হবে। আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই, সেখানেও আবার 18% জিএসটি দিয়ে দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে জীবন ও স্বাস্থ্য বিমায় যে জিএসটি 18% কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে, তা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন বিরোধীরা এবং এই নিয়ে কিন্তু হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দাবি না মানা হলে আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদের যে মন্তব্য, নতুন সংসদে জল চুইয়ে পড়ছে, এরপর কোনোদিন মাথায় ভেঙে পড়বে, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জীবন ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবি ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেমনটা বলেছেন যে এই জিএসটি প্রত্যাহার না করলে এরপর পথে নামবো, আন্দোলনের পথ বেছে নেব। আর যে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ভয়ে ভয়ে সংসদে ঢুকতে বেরোতে হয়, বিমা করার উপায় নেই, 18% জিএসটি, এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার শোনাই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। কিছুই শুনব না, এক্ষুনি চাই সব আমার পার্লা ভবন তৈরি করতে হবে, আমাকে ওইখানে তৈরি করতে হবে, সব কিছু তৈরি করে দিতে হবে। নিজেকে তুলে ধরো, নিজেকে তুলে ধরো, কোনো রাম মন্দির করতে হবে এক্ষুনি। এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 একা,
তার প্রতিফলন আজকে পড়ছে। এই তো সবে জল চুইয়ে পড়েছে, এবার কোনদিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি। ভয়ে ভয়ে ঢুকতে হবে, ভয়ে ভয়ে বেরোতে হবে, আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই। ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, যে মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন নতুন সংসদ ভবনে জল চুইয়ে পড়ছে, এরপর কোনোদিন মাথায় ভেঙে পড়বে এবং ঢুকতে বেরোতে ভয় লাগে, এমনটা মন্তব্য। পাশাপাশি তিনি খোঁচা দিয়ে বলছেন যে বিমা করার উপায় নেই, 18% জিএসটি। কিভাবে দেখছেন এই মন্তব্যকে আপনি? জিনিস নিয়ে রাজনীতি খেলছে। আমার বক্তব্য হচ্ছে যে তেমন কোনো সিএসআই কিছু ব্যাপার নেই, সাধারণ যেটা হয়ে থাকে সেরকম একটা কিছু হয়েছে। এত বড় সংসদ ভবনে এই প্রথমবারের বৃষ্টি, অতএব সেই কারণে কোনো একটা জায়গা থেকে জল একটু হালকা লিকেজ করতেই পারে। অতএব এই নিয়ে শুধু শুধু রাজনীতির কোনো বক্তব্য তো পাচ্ছে না। এখন এই বিষয় নিয়ে কিছু বিবৃতি দিয়ে মহান হওয়ার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে। আমরা জানি যে চিকিৎসা বিমায় কেন 18% হারে জিএসটি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংসদ ভবনে সংসদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস, এবং অবিলম্বে তা যদি প্রত্যাহার করা না হয় তারপর প্রতিবাদের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি এক্স স্যান্ডেলেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সরাসরি কেন্দ্রকে লিখেছেন, যেখানে তিনি বলেছেন মানুষের স্বাস্থ্যের প্রয়োজনীয়তার ভিত্তিতে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় এই জিএসটি প্রত্যাহার করা হোক। এবার যে খবরে নজর রাখবো, রেশন দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। শুধু 45 কোটি নয়, নগদ কয়েক কোটির লেনদেন হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। কখনো 80 লক্ষ, কখনো 90 লক্ষ টাকা, দফায় দফায় জ্যোতিপ্রিয়র কাছে এই টাকা গিয়েছে। তদন্তে এমনই তথ্য ইডির হাতে উঠে আসছে। কেনই বা জ্যোতিপ্রিয় মল্লিককে বিপুল নগদ দেওয়া হতো তা প্রশ্ন উঠছে। আনিসুর আলিফকে জেরা করেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি ইডির হাতে। ইডির জেরায় মুখে কুলু পেটেছেন দুই ভাই। আমরা দেখেছিলাম বৃহস্পতিবার গভীর রাতে এই দুইজনকে গ্রেফতার করা হয় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, এবং তারপর একের পর এক তথ্য সামনে আসতে থাকে। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই দুই তৃণমূল নেতা, যাদের বিরুদ্ধে একাধিক তথ্য ইতিমধ্যেই সামনে আসে। রেশন দুর্নীতি কাণ্ডে আপনারা জানেন প্রথমে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপর বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য, শেখ শাহজাহান একের পর এক গ্রেফতার হয়। আর এবার এই দুইজনকে জেরা করে যে তথ্য ইতিমধ্যেই সামনে আসছে, যদিও বেশ কিছু প্রশ্নের কিন্তু এখনো অবধি সদুত্তর পাওয়া যায়নি। রেশন দুর্নীতি তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিককে যে নগদ দেওয়া হতো এবং যে তথ্য ইতিমধ্যে সামনে আসছে ইডির হাতে, যদিও ইডির জেরায় মুখে কুলুপ দুই ভাই। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে। রিয়া, আমরা দেখলাম যে একের পর এক তথ্য সামনে আসছে, যদিও জেরায় একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন এই দুই তৃণমূল নেতা। এখনো পর্যন্ত ইডির হাতে কি তথ্য এখন জানা যাচ্ছে যে নগদ বেশ কিছু টাকার লেনদেন হতো, কি উদ্দেশ্যে হতো, কোথায় যেত, কোথায় বা বিনিয়োগ হতো এই টাকা? একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল আমরা যে খবর দেখিয়েছিলাম, যেখানে দেখা গিয়েছিল যে 45 কোটি টাকার 45 কোটি টাকা কোথায় গিয়েছিল এবং আলিফ নূরের কাছ থেকে এই 45 কোটি টাকা একটি কোম্পানির মাধ্যমে গিয়েছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। কিন্তু আজকে যে তথ্য উঠে আসছে সেটা কিন্তু একদম নয়া তথ্য, যে শুধু যে 45 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে এমনটা কিন্তু নয়, এর বাইরেও নগদের ট্রানজাকশন হয়েছে। এবং সেই নগদের ট্রানজাকশনের যে অ্যামাউন্ট, যেটা ইডি সূত্রে ইতিমধ্যেই জানা যাচ্ছে, যে সেটা কিন্তু বিষয় যেটা অত্যন্ত চাঞ্চল্যকর, যে এই যে কোটি টাকা যে ক্যাশের ট্রানজাকশন হয়েছে, সেই ক্যাশটা কিন্তু মূলত নগদে হয়েছে এবং দফায় দফায় হয়েছে। কখনো লক্ষ টাকা, 90 লক্ষ টাকা, এই লক্ষাধিক টাকা করে কিন্তু দফায় দফায় ট্রানজাকশন হয়েছে এবং যার অ্যামাউন্টটা কোটিতে গিয়েছে বলে এমনটাই ইডি সূত্রে খবর। তবে একাধিক যে চাঞ্চল্যকর তথ্য, সেই তথ্যের মধ্যে এটা যেমন একটি, এবং অপরটি যেটা দেখা যাচ্ছে যে এই যে 100 জনের নাম ভুয়ো নাম, যেখানে এই যে দুই তৃণমূল নেতা তাদের বাড়ির লোক রয়েছে, রাইস মিল যে তাদের রয়েছে, সেই রাইস মিলে যারা কর্মচারী তাদের নাম রয়েছে, সব মিলিয়ে প্রায় 100 জনের নামে একটি ভুয়ো
যে সরকারি পোর্টাল রয়েছে, কৃষক পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু তারা এই রেজিস্ট্রেশন করেছে প্রায় 100 জনের, এবং সেগুলো কিন্তু ভুয়ো চাষি, এবং তাদের নাম করে প্রায় 16 লাখ টাকা সেখান থেকে তোলা হয়েছে। এবং শুধু এটা যদিও এখনো অবধি পাওয়া গিয়েছে, আরও রয়েছে বলে ইডি কর্তারা মনে করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে 2018 সালে যে কৃষকের যে পোর্টাল রয়েছে সেখানে বলা ছিল যে 25 কুইন্টাল অবধি তারা বিক্রি করতে পারবে এবং সেই বাবদ 5 লক্ষ টাকা পাবে। সেখানেও একটি গরমিল হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে এক তো ভুয়ো অ্যাকাউন্ট, এবং দ্বিতীয় 5 লক্ষ টাকার জায়গায় 40 লক্ষ, কখনো কখনো 50 লক্ষ টাকা এসেছে কৃষকের এই ভুয়ো কৃষকদের অ্যামাউন্টে। তাহলে এই যে ভুয়ো কৃষক যে অ্যাকাউন্টগুলো তৈরি হয়েছে সেটা তারা আগে থেকেই জানতো, এবং সেখানে এই দুর্নীতি করবে বলেই কিন্তু 5 লক্ষ টাকার জায়গায় 40 থেকে 50 লক্ষ টাকা সেই অ্যাকাউন্টে গিয়েছে। এবং এই যে সমস্ত বিষয়, যেখানে একাধিক স্ক্যানার থাকে, যদিও ধরে নেওয়া হয়েছে, ইডি কর্তারা ধরছেন যে এগুলো সবটাই জ্যোতিপ্রিয় মল্লিক তার কথা অনুযায়ী হয়েছে। কিন্তু তাহলে কি আর কোনো স্ক্যানার নেই? তাহলে আর কেউ দেখতে পেল না যে 5 লক্ষ টাকা বদলে এত 40 কখনো 50 লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই বিভিন্ন অ্যাকাউন্টে, এবং একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খোলা হচ্ছে? এবং শুধু তাই নয়, এই দুই তৃণমূল নেতা, তাদের নামেও কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে বলে ইডি সূত্রে খবর। এবং আরও একটি চাঞ্চল্যকর বিষয় যেটা দেখা যাচ্ছে যে এক তো কোটি কোটি টাকার সরকারি টাকা, সেগুলোকে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে এবং বেশি টাকা তোলা হয়েছে। এবং তাছাড়াও যেটা দেখা যাচ্ছে যে এই জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি যখন গ্রেপ্তার হয় এই রেশন দুর্নীতিকাণ্ডে, তারপরেই যেটা দেখা যায় দীর্ঘদিন তিনি জেলে থাকেন, এবং তারপরে SSKM-এ তিনি আসেন তার চিকিৎসার জন্য, এবং সেখান থেকে একটি চিঠি লেখা হয়, এবং চিঠি লিখে সেগুলো পাঠানো হয় এই দুই তৃণমূল নেতার কাছে, যেখানে লেখা ছিল যে 10 লক্ষ টাকা তাকে সুদ দিতে হবে। এই 10 লক্ষ টাকা কিসের সুদ চেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক? তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো টাকা রাখা হয়েছে এই দুই নেতার কাছে রয়েছে, বা কোনো কারণে তারা নিয়েছেন, সেই কারণে তারা সুদ দিয়েছেন? কারণ একটা যাই হচ্ছে কমিশন, সেই কমিশন তো দিয়েইছে, সেটা কিন্তু কার্যত পরিষ্কার। এবং দ্বিতীয় যে সুদের কথাটা, এই যে চিঠিটা, এটা কেন, এই কিসের সুদ চাইছেন, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই দুজনের কাছে বাকিবুরের নামও এসেছে। এবং শান্তনু ভট্টাচার্য, যে CA জ্যোতিপ্রিয় মল্লিকের, তার কাছ থেকে যে একাধিক ডিভাইস উদ্ধার হয়েছে, সেই ডিভাইসে এই নথিগুলো পাওয়া গিয়েছে, এই যে কখনো 10 লক্ষ টাকা যে তাকে সুদ দেওয়া হয়েছে, বা কখনো তার কাছে একাধিক লক্ষাধিক টাকা তার কাছে গিয়েছে, সেই সমস্ত কিন্তু ইতিমধ্যেই তথ্য পেয়েছে ইডি কর্তাদের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুদটা কি, কেনই বা তার কাছ থেকে 10 লক্ষ টাকা সুদ হিসেবে চাইলো? এই সমস্ত বিষয়ে যখন জানতে চাইছে ইডি কর্তারা, এই দুই ভাই কিন্তু কার্যত চুপ রয়েছে, কোনো কথাই বলছে না, বলা চলে যে মুখে কুলু বেটেছে, কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, ইডিকে সহযোগিতা করছেন না, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো, রিয়া ছিল আমার সঙ্গে নিউজ রুম থেকে। এবং যে বিষয় জানা যাচ্ছে যে নগদ যে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে, তা কোন খাতে গিয়েছে, কিসে বা বিনিয়োগ হয়েছে, এবং কোন উদ্দেশ্যে জ্যোতিপ্রিয় মল্লিককে এই নগদ দেয়া হতো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একেবারে এড়িয়ে গিয়েছেন এই দুই ভাই, এমনটাই এখনো অবধি জানা গিয়েছে। পাশাপাশি দীঘার সৈকতে রেশন দুর্নীতির জাল, এবার নিউ দীঘায় আনিসুরের বিলাসবহুল হোটেলের উদ্বোধনে কয়েকজন টলি অভিনেতা উপস্থিত ছিলেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে কি কালো টাকা সাদা করতেই ওই দীঘায় হোটেল? এবং যে বিলাসবহুল হোটেলের ছবি আপনারা দেখছেন, আনিসুরের এই বিলাসবহুল হোটেলের উদ্বোধনে টলি অভিনেতাদের দেখা গিয়েছিল, এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। অন্যদিকে হোটেলের সঙ্গে কি যোগসূত্র? কালো টাকাকে সাদা করতে কি দীঘায় বিলাসবহুল হোটেল কিনেছিলেন আনিসুর? এমনটাই কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে, কারণ নগদ 45 কোটি টাকা ছাড়াও রেশন দুর্নীতিতে যে কয়েক কোটি টাকা, কয়েক লক্ষ টাকা নগদে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছে। এবং পাশাপাশি যে বিষয় জানা যাচ্ছে যে এই যে রেশন দুর্নীতি, যেখানে নিম্নমানের চালও কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হতো, এই সমস্ত কিছু থেকে যে টাকা আয় হতো, সেই টাকাগুলো বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ কালো টাকা সাদা করতেই বিলাসবহুল হোটেল তৈরি
তৈরি করা হয়েছে দীঘায় এবং সে শুধু তাই নয়, এই হোটেলের উদ্বোধনে টলি অভিনেতাদেরও দেখা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে, এমনটাই ইডির হাতে খবর উঠে আসছে। কাথির এসডিপিও এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। না সেরকম তো আমরা এই যে ডিলটা আছে মানে সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, জমির বৈধ কাগজপত্র আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, তিনি যে জায়গায় করছেন সেইগুলো আমরা দেখি, এর বাইরে তো ওই ধরনের কোনো চেকিং আমরা তো। হোটেল দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনে কি বক্তব্য বিষয়ে শোনাবো। না সেরকম তো আমরা এই যে ডিলটা আছে মানে সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, জমির বৈধ কাগজ। দীঘাতে কে আছে কিভাবে করছে সেগুলো আমরা তো জানবো কি করে? তারা তাদের টাকা আছে কিনে নিচ্ছে, কেউ বিক্রি করছে কিনে নিচ্ছে, এবারে তারা যে কি কাণ্ড করে আসছে সেখানে আমরা বুঝবো কি করে? এটা তো আমাদের বোঝা সম্ভব না। আমরা তো হোটেল অ্যাসোসিয়েশনের সদস্য, আমরা আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়। তো ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না। ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য দপ্তর আছে, তারা ধরবে, আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না। আমরা কেন ধরতে পারবো না? তাদের ভেতরে কি আছে না আছে, তাদের কি ফাইল আছে নাই, বা কালো টাকা আনছে কিনা, সেটা আমরা বুঝতে পারবো না। আমরা ধরার দায়িত্ব কোন দলের সঙ্গে কোন নেতার সঙ্গে কে যুক্ত আছে, নেতা যাদের সঙ্গে যুক্ত হয় তারা বুঝতে পারে। আমাদের পক্ষে হলো জানা সম্ভব। আমরা ছোটখাটো নেতা, আমাদের কি আছে। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও বিতর্কে জড়ালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বন দপ্তরের মহিলা অফিসারকে শাসানি কারামন্ত্রীর। এর আগে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতিকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করেছেন, আর এবার বন দপ্তরের অফিসারকে, মহিলা অফিসারকে শাসানি কারামন্ত্রী। শুনেনি কি বলেছেন তিনি। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছি বলছো আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন, ঠিক কিভাবে শাসালেন তিনি একজন মহিলা অফিসারকে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সৌম্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌম্যজিৎ, যে ছবি ধরা পড়লো তাজপুরের সৈকতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে রীতিমতো সরকারি মহিলা অফিসারকে তিনি হুমকি দিলেন, ঠিক কি কারণে এই ছবি ধরা পড়লো? এতটা উদ্ধত কেন দেখা গেল তাকে? দেখো ভাস্বতী, এই প্রথম নয়, এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং পুনরায় তিনি কিন্তু বিতর্কে জড়ালেন। তাজপুরের যে সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতের ধারে বন দপ্তরের যে জায়গা রয়েছে, সেই জায়গাতেই বেশ কিছু দোকান ছিল পূর্বে এবং সেই দোকানগুলি সমুদ্রের জলে তলিয়ে যায় গত বৃহস্পতিবার এবং তারপরেই কিন্তু সেই যে দোকানদাররা তারা কিন্তু পুনরায় নতুন করে দোকান শুরু করেন ওই একই জায়গায় এবং সেই জায়গায় যখন তারা দোকান শুরু করেন তখনই কিন্তু বাধা দেন বন দপ্তরের যে ফরেস্ট অফিসার রয়েছেন মনীষা সাহু, তিনি কিন্তু বাধা দেন এবং তার সেই বাধাপ্রাপ্ত হওয়ার পরেই কিন্তু সেই স্থানে পৌঁছে যান রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সেই অবৈধ নির্মাণে কিন্তু মদত দেন এবং সেই জায়গাতেই ফের বন দপ্তরের জায়গায় কিন্তু আবার নির্মাণ শুরু হয়। আর এই নির্মাণে বাধা দিতে এলেই কিন্তু মনীষা সাহুয়ের যিনি ফরেস্ট অফিসার রয়েছেন তার সাথে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন রাজ্যের কারামন্ত্রী এবং সেখানেই কিন্তু রাজ্যের কারামন্ত্রীকে কার্যত হুমকি দিতে দেখা যায় ফরেস্ট অফিসারকে। এবং এই ঘটনা নিয়ে আমরা যখন অখিল গিরির সাথে কথা বলি, তিনি কিন্তু বলেছেন যে ওই দোকান যাদের ছিল ওই দোকান আগে থেকেই ওখানে ছিল এবং তিনি শুধুমাত্র সেই গরিব ব্যবসায়ীদের একদম, এবং এই জায়গা থেকে আবারও বিতর্কে জড়ালেন কারামন্ত্রী। ধন্যবাদ জানাবো, সরাসরি সৌম্যজিৎ ছিলেন আমাদের সঙ্গে। চারটে চারদিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।